আমতলী উপজেলা, তালতলী উপজেলা সহ বরগুনা জেলা ব্লক করে দিব। এবং আপনারা জানেন পায়রা গভীর সমুদ্র বন্দর আমতলী উপজেলা দিয়ে আমতলী চৌরাস্তা দিয়ে যেতে হয়। টোটাল আমতলী, পায়রা সমুদ্র বন্দর, পায়রা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রত্যেকটা আমরা বন্ধ করে দিব। বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিব। আমাদের রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয়। আমার আপন কালা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি অত্যন্ত সচেতন ছেলে। আমার আপন কালা, তার বাচ্চা প্রসবের সময় আমি তালতলী, আমার বাড়ি তালতলী থেকে আমি বরগুনা যাওয়ার তো সুযোগই নেই। আমাদের এই খরস্রোতা পায়রা নদী, বিষখালী নদীর কারণে আমি আমতলীও আমার খালাকে নিয়ে চিকিৎসা করাইতে পারি নাই। ভ্যানে করে নেওয়ার পথে আমার খালা মারা গিয়েছে। এমন অবস্থায় ওই খালার রক্ত এবং 12 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে স্পষ্ট বলছি, এই সরকার আমাদের আন্দোলনের ফসল। জুলাই আন্দোলনে আমি গুলিবিদ্ধ। আমি ডিজিএফআই আয়নাগরে 22 দিন ছিলাম, র্যাবের আয়নাগরে 18 দিন ছিলাম। আমার নামে 39টা মামলা, ডিবির আয়নাগরে 12 দিন ছিলাম। আমি অনেক বিএনপি পুরাতন মহাসচিব খন্দকার দেলোয়ার ছাড়ে রেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার নিকট অবহেলিত বরগুনা জেলার সন্তানদের আকুল আবেদন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত রাষ্ট্রের দায়িত্বশীল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা ও প্রিয় বরগুনাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আজ আমরা এক ঐতিহাসিক দায়িত্ববোধ নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, কেন বরগুনা জেলা এত গুরুত্বপূর্ণ? বরগুনা জেলা বঙ্গোপসাগরের কোল ঘেঁষা 9টি খরস্রোতা নদী বেষ্টিত এক অনন্য জেলা। এই জেলার নদী, খাল, উপকূল, কৃষি ও মৎস্য সম্পদ শুধু বরগুনার নয়, বরং বাংলাদেশের অর্থনীতি ও ভূ ইকোনমির ভবিষ্যতের চালিকা শক্তি। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখজনকভাবে বরগুনা জেলার নির্বাচনী সীমানা পরিবর্তনের কারণে বরগুনার মানুষ আমরা পূর্বের 3টি সংসদীয় আসন হারিয়েছি। এতে আমরা মহান সংসদে বরগুনার জনগণের প্রতিনিধিত্বের অধিকার হারিয়েছি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আজ আমাদের সুস্পষ্ট দাবি, বরগুনার মানুষকে অবিলম্বে পূর্বের 3টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। কারণ স্থানীয় জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ করা সহ উপকূলীয় উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের আবেদন, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, বাংলাদেশ রেডিক্যাল চেঞ্জের মহানায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণের প্রতি বিনীত আবেদন জানাই, আপনারা যেন এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং আমরা অবহেলিত বরগুনা জেলাবাসী আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন। বরগুনার এই দাবি শুধুই একটি জেলার পূর্বে 3টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবি নয়, এটি গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের কণ্ঠস্বরের দাবি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, বরগুনার পূর্বের 3টি সংসদীয় আসন ফেরত দাও, বরগুনার অধিকার ফিরিয়ে দাও। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি ও মাননীয় নির্বাচন কমিশনের মানবিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্তই বরগুনার উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে। সম্মানিত সাংবাদিক মহোদয়গণ ও রাষ্ট্রের দায়িত্বশীল গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ভাই বোনেরা, আপনাদের কাছে বিনীত প্রার্থনা, এই ন্যায্য দাবিটি জনগণের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরুন এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী ফোরামে পৌঁছে দিন। আজ বরগুনার মানুষ জেগে উঠেছে। আমরা অধিকার চাই, আমরা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা চাই, আমরা আমাদের 3টি সংসদীয় আসন ফেরত চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বরগুনা জেলাবাসী মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছি এবং মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছি, যার রিট পিটিশন নাম্বার 15,553 15553/25 এবং গত 4 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিবের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বরগুনা জেলার 3টি সংসদীয় আসন পূর্ণবহালের লক্ষ্যে আবেদন করেছি, যার আবেদন ডকেট নাম্বার 5247। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় অভিভাবক, বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এক অবহেলিত জনপদ। সমুদ্র বেষ্টিত, নদী নালায় ভরা আমরা এই জেলার মানুষ বারবার প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে আছি। তবু উন্নয়নের মূল ধারায় আমরা আজও বঞ্চিত, অবহেলিত। মাননীয় অভিভাবক, আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছেন,
আপনার প্রজ্ঞা, সাহসী চিন্তা ও মানবিক দর্শন বিশ্বে নতুন পথ দেখিয়েছে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশের রেডিক্যাল চেঞ্জ কেবল একটি রাজনৈতিক রূপান্তর নয়, বরং একটি মানবিক বিপ্লবের সূচনা। তাই আমরা অবহেলিত বরগুনাবাসী আজ আপনাকে আমাদের অভিভাবক হিসেবে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের স্বপ্নের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও নদী ভাঙন প্রতিরোধ সহ উন্নয়নের আলো আপনার হাত ধরে পৌঁছে যাক বরগুনার প্রতিটি প্রান্তে। সমুদ্র উপকূলের এই জনপদটিকে আপনার সুদূরদর্শী নেতৃত্বে টেকসই উন্নয়নের দৃষ্টান্তে রূপান্তর করুন। হে আলোর দিশারি, আমাদের জীবনের প্রতিটি অন্ধকার গুছিয়ে দিন মানবতার আলোকে। আপনার নেতৃত্বে গড়ে উঠুক একটি ন্যায় ভিত্তিক, সুশৃঙ্খল, উন্নত বরগুনা। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই বোন সহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমরা জানাই বরগুনা জেলার 12 লক্ষ মানুষের পক্ষ থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনার 10ই আগস্ট নির্বাচন কমিশনার এবং 3ই সেপ্টেম্বর আপনারা যে বদল আলমের সাথে আপনারা সাক্ষাৎ করেছেন এবং তার কাছে যে দাবি জানিয়েছেন, তারা কি আশ্বাস দিয়েছেন? আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার কমিটির মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর বদুল আলম মজুমদার স্যারের কাছে আমরা আমাদের আপত্তি দিয়েছি, একাধিকবার দেখা করেছি এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মাননীয় সচিব, প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ মাননীয় কমিশনার বিন্দু এবং এই ডিলিমিটেশনের যে দায়িত্ব ছিল মাননীয় কমিশনার জনাব আনোয়ারুল ইসলাম সরকার স্যার, তার কাছে আমরা একাধিকবার গিয়েছি এবং আমাদের সকল প্রকার তথ্য উপত্য আমরা দিয়েছি এবং স্যারকে আমরা বলেছি যে স্যার, আমাদের বরগুনা জেলায় 3টি পূর্বের সংসদীয় আসন ছিল। এর মূল কারণ স্যার বঙ্গোপসাগরের কোলঘেঁষিত বরগুনা জেলা এবং স্যার আমাদের খরস্রোতার 9টা খরস্রোতা নদী, খরস্রোতা পায়রা নদী, খরস্রোতা বিষখালী নদী, খরস্রোতা বলেশ্বর নদী, খরস্রোতা আন্দারমানিক নদী, খরস্রোতা তেঁতুলিয়া নদী, খরস্রোতা গজা নদী, খরস্রোতা কচা নদী, এতগুলি নদী বেষ্টিত স্যার আমাদের বরগুনা জেলা এবং স্যার আমরা প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি জেলা স্যার। আমরা স্যার হচ্ছে সাগরের গর্জনের সাথে যুদ্ধ করে স্যার আমরা বড় হয়েছি, আমরা বেঁচে থাকি, আমরা মানবতার জীবনযাপন করি এবং স্যারকে আমি বলেছি স্যার, দৈনিক প্রথম আলো রিপোর্ট আপনার বরগুনা জেলায় শতকরা 54.5% মানুষ 3 বেলা খেতে পারে না। তো এই মতো অবস্থায় স্যার আমরা হতদরিদ্র জেলা এবং স্যার আপনারা জানেন যে এবার যে বিবিএর যে রিপোর্ট দিয়েছে তাতে বরিশাল বিভাগ হচ্ছে মঙ্গা বিভাগ এবং বরিশাল বিভাগের মধ্যে স্যার বরগুনা জেলা সবচেয়ে মঙ্গা, যেখানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ICDDRB, এরপরে আপনার এশিয়ান উন্নয়ন ব্যাংক, IDP এরা যৌথ গবেষণা করছে যে বরগুনা জেলায় শতকরা 63.3% মানুষ 3 বেলা খেতে পারে না, কেউ 1 বেলা খায়, কেউ 2 বেলা খায় এবং বলছি স্যার আমাদের স্বাস্থ্য নাই স্যার, আমাদের হসপিটাল নাই, রাস্তা নাই স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থা নাই স্যার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি স্যার, আমরা খুব কষ্ট করেছি স্যার, আমাদের মৌলিক অধিকার এই মাফিয়া গনি ঘোষিত বেগম ছিনিয়ে নিয়েছে স্যার, আপনি আমাদের সংসদীয় আসন ফিরিয়ে দিন। আপনাদের অবহিত লক্ষ্যে সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সম্মানিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কর্মচারী কিন্তু আপনাদের অবহিত লক্ষ্যে জানাচ্ছি যে আমাদের প্রথম জাতীয় সংসদ থেকে 8ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বরগুনা জেলায় 3টি সংসদীয় আসন, স্বতন্ত্র সংসদীয় আসন, ইন্ডিভিজুয়াল সংসদীয় আসন ছিল। আমাদের যখন বরগুনা জেলা মহকুমা ছিল 1984 সালের 28শে মার্চ বরগুনা জেলা মহকুমা থেকে জেলায় রূপান্তর হয়েছে। এর আগে আমরা পটুয়াখালীর আন্ডারে ছিলাম, তখন আমাদের বরগুনা জেলায় 3টা ইন্ডিভিজুয়াল সংসদীয় আসন ছিল, পটুয়াখালী 5, আমতলী, তালতলী। পরবর্তীতে পটুয়াখালী 3, আমতলী, তালতলী দ্বিতীয়, প্রথম 73 সালে যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন, 79 সালে যে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, বরগুনা 3টা ইন্ডিভিজুয়াল সংসদীয় আসন ছিল। এরপরে তৃতীয় থেকে 8ম জাতীয় সংসদ পর্যন্ত বরগুনা জেলায় 3টি ইন্ডিভিজুয়াল সংসদীয় আসন ছিল। পরিতাপের বিষয় 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী পতিত মাফিয়া খনি ঘোষিত বেগম শেখ হাসিনা 112 বরগুনা 3, আমতলী, তালতলী থেকে 1 অক্টোবর সোমবার নৌকাপতিকে নির্বাচন করেছিলেন, কিন্তু আমতলী, তালতলী বিএনপির দুর্গ হওয়ায় আমরা ওনাকে গ্রহণ করি নাই। তখন আমাদের রাস্তাঘাট ছিল না, তখন তালতলী উপজেলা ছিল না, আমরা আমতলীর আন্ডারে ছিলাম। তখন আমতলী, তালতলীতে উনি সাপোর্ট করার কারণে ওনার সাপোর্ট সঙ্গীদের এবং ওনাদেরকে আমরা ধানের শীষ ওনার স্পিড বোর্ডে এবং ওনার কাপড় আমরা কাদা দিয়ে মেখে দিয়েছিলাম। এই কষ্ট এবং ওনাকে আমরা ভোটও দেইনি, উনি 55,030 ভোট পেয়েছে, তাও হচ্ছে ম্যানিপুলেট করে। তো সেই কষ্ট, সেই দুঃখ, সেই বেদনা থেকে উনি আমাদের বরগুনা জেলার সংসদীয় আসন, আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছে এবং ক্ষুণ্ণ করার একমাত্র কারণ ওই সংসদীয় আসনটা উনি ওই রকম মূল্যায়ন করে নাই, উনি চিন্তা করেন, উনি ভাবছে যে হয়তো বা
আমার যেহেতু ভোট দেয় নাই, অনিল ভাই সরকার উনি বলছিল যে অনিল ভাই সরকার আমার ফসল, অনিল ভাই সরকার আওয়ামী লীগের ফসল। সেই অনিল ভাই সরকারের তৎকালীন আপনার হচ্ছে যে শামসুল হুদা কমিশন কর্তৃক এই আমাদের বরগুনা জেলা ম্যানিপুলেট করা হয়েছে। তখন আমি বিএনপির অ্যাডভোকেট খন্দকার দেলাওয়ার হোসেন স্যারের এপিএস ছিলাম। তৎকালীন সময় যেদিন ডিলিমিটেশন হবে, এবং আপনাদের আরো একটা বিষয় আমি জানাচ্ছি, ইন্টারেস্টিং বিষয়, যে 2027 সালে যে ডিলিমিটেশন হয়েছে, সেই ডিলিমিটেশনে গোপালগঞ্জ জেলা ছিল ডিলিমিটেশনের আওতামুক্ত। 3টা পার্বত্য জেলা, একমাত্র গোপালগঞ্জ জেলায় 4টে জেলা ছিল ডিলিমিটেশনের আওতামুক্ত। 130টা থেকে 165টা যে সংসদীয় আসন ভাগ করছে তৎকালীন নির্বাচন কমিশন, অনিল ভাই সরকারের প্রেতাত্মা, তারা হচ্ছে গোপালগঞ্জ জেলা ডিলিমিটেশনের আওতামুক্ত রেখেছিলেন। তাই এমত অবস্থায় আমরা এই 15 বছরে তো আপনারা দেশের অবস্থা জানেন, ফ্যাসিড ছিল। আমার নামে 39টা মামলা, আমি 3বার গুমের শিকার হয়েছি। ডিবির আপনার আয়নাগরে ছিলাম 12 দিন, র্যাবের আয়নাগরে 18 দিন, ডিজিএফের আয়নাগরে 22 দিন। এমত অবস্থায় আমরা আমাদের বিএনপি যারা নেতাকর্মী সমর্থক বা সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ, এদের অবস্থা তো আপনারা জানেনই, যে আমরা এই 15 বছর 7 মাস কি হামলা মামলা কি কষ্টের মধ্যে ছিলাম। আমরা বারবার 18 সালের নির্বাচনে যেহেতু বিএনপি আমরা অংশগ্রহণ করেছি, তখন আমরা বারবার নির্বাচন কমিশনে যোগাযোগ করেছি যে আমাদের সংসদীয় আসন ফিরিয়ে দিন। তারা ফিরিয়ে দিতে চেয়েও কমিশন আন্তরিক ছিল। তারা বিভিন্ন ম্যানিপুলেট বা রাজনৈতিক কর্মকাণ্ডে বা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হস্তক্ষেপের কারণে তা আমরা আমাদের দিতে পারি না। বর্তমান কমিশনকে আমরা সকল তথ্য দিয়েছি, এবং আপনাদের আরো অবহিত লক্ষ্যে আমি জানাচ্ছি যে বাংলাদেশের বিদ্যমান 300 সংসদীয় আসনের মধ্যে 28টি সংসদীয় আসনের ভোটার সংখ্যা 2,12,000 থেকে 2,95,000 পর্যন্ত, এবং 2,95,000 পর্যন্ত, এবং আমাদের বঙ্গোপসাগরের কোলঘেঁষিত বরগুনা জেলার ভোটার সংখ্যা আমাদের 108, বরগুনা 1, বরগুনা সদর, আমতলী, তালতলী ভোটার সংখ্যা 5,57,874, 5,57,874, এবং 109 বরগুনা 2, পাথরঘাটা, বামনা, বেতাগী ভোটার সংখ্যা 3,37,530। আমাদের আগে যেভাবে সংসদীয় আসন ছিল, আমরা যেভাবে চাই সেই রকম আমাদের বরগুনা জেলার 110 বরগুনা 1, বরগুনা সদর, বেতাগী আমাদের ভোটার সংখ্যা 3,95,117, 111 বরগুনা 2, পাথরঘাটা, বামনা ভোটার সংখ্যা 2,41,581, 112 বরগুনা 3, আমতলী, তালতলী আমাদের ভোটার সংখ্যা 2,92,133। আপনাদের আরো অবগতির লক্ষ্যে আমি জানাচ্ছি যে আমাদের প্রতিবেশী, আমরা তো বরিশাল বিভাগের মানুষ, আমাদের প্রতিবেশী যে জেলা পিরোজপুর 3 মঠবাড়িয়ার আয়তন 100, মঠবাড়িয়া, আমি শুধু মঠবাড়িয়ার উদাহরণ এবং আর 28টির উদাহরণই আমি দিব। যে মঠবাড়িয়া আপনার হচ্ছে পিরোজপুর 3, মঠবাড়িয়ার আয়তন 344 বর্গ কিলোমিটার, ভোটার মাত্র 2,23,000। অথচ আমার 111 বরগুনা 2, পাথরঘাটা, বামনার আপনার হচ্ছে আয়তন 730 বর্গ কিলোমিটার, ভোটার হইলো 2,41,000। আমরা কোনো সংসদীয় আসন ফিরে পাচ্ছি না। এরপর আমার 110 বরগুনা 1, বরগুনা সদর, বেতাগী আমার ভোটার হইলো 2,95,000। আমার বেতাগী জেলার সাথে, বেতাগী উপজেলার সাথে যে বরিশাল 6 বাকেরগঞ্জ উপজেলা, সেই বাকেরগঞ্জ উপজেলার ভোটার হইলো 2,92,000। অথচ আমি 3,95,000 আমি সংসদীয় আসন ফিরে পাচ্ছি না, 2,92,000 সে সংসদীয় আসন পেয়েছে। আবার 112 বরগুনা 3, আমতলী, তালতলী আমার ভোটার হইলো 2,98,000। অথচ পটুয়াখালী 4 যেটা কলাপাড়া, রাঙ্গাবালি, সেখানে ভোটার হইলো 2,82,000। তো 2,82,000 সে ভোটার সংসদীয় আসন পাচ্ছে, বাট আমি 2,98,000 সংসদীয় আসন পাচ্ছি না। এর কারণ হইলো আমরা আমার এই বর্তমান কমিশনকে সকল তথ্য দিয়েছি, এবং আপনারা জানেন যে অক্টোবরের আপনার হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখ নির্বাচন কমিশনের সংস্কার কমিটির মাননীয় সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার স্যার দায়িত্ব পেয়েছে। আমরা 3 অক্টোবর তার সাথে সাক্ষাৎ করেছি, এবং সেই ঘটনাগুলি জানি। 111 থেকে তার সাথে আমি কাজ করেছি, ডক্টর তোফায়েল আহমেদ স্যারের সাথে কাজ করেছি, সারা বাংলাদেশ 300 সংসদীয় আসন স্টাডি করেছি। ওনারা আমাদের সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ওনারা সুপারিশ করছে। এবং আপনারা জানেন বর্তমান যে নির্বাচন কমিশন এম নাসিরউদ্দিন স্যারের যে কমিশন, এই কমিশন নভেম্বরের 25 তারিখ নিয়োগ পেয়েছে, 27 তারিখ তারা হচ্ছে শপথ গ্রহণ করেছে। আমরা 27 তারিখে স্যারের সাথে সাক্ষাৎ করেছি, এবং আমরা আমাদের তথ্য আমরা স্যারকে দিয়েছি। দেওয়ার পরে স্যার বলছে, আপনারা জানেন অবশ্যই যে ঢাকা সিটিতে বা সংসদীয় আসনগুলি ম্যানিপুলেট করা হয়েছে। ঢাকা সিটিতে ছোট ছোট সংসদীয় আসন, সুতরাং ঢাকা সিটিতে আমরা কোনো সংসদীয় আসন রাখবো না। এই কথাগুলি একাধিকবার ওনারা মিডিয়ার সাথে বলেছে। বাট পরিতাপের বিষয়, এখন এনসিপি নামে আমাদের যে বন্ধুপ্রতিম যে সংগঠন বা রাজনৈতিক দল,
ওনারা এই ঘটনাটি জানার পরে ওনারা নির্বাচন কমিশনে গিয়ে বলছে যে আমরা ঢাকা সিটি থেকে নির্বাচন করব, যেহেতু আমরা ঢাকা সিটি থেকে নির্বাচন করব সেহেতু এই সংসদীয় আসন কমানো যাবে না। এটা বলছে এনসিপির নেতারা বলছে, নির্বাচন কমিশনে গিয়ে বলছে। এবং আমি আপনার হচ্ছে যেহেতু কমিশনে আমরা 1 বছর আসা যাওয়া করছি, কোনো না কোনো ভাবে আমরা জানতে পেরেছি, কোনো না কোনো ভাবে। না সত্যিটা আমি তো বললাম, আমি তো আপনার মিডিয়াই বললাম। হ্যাঁ আমি স্পেসিফিকই বললাম, আমি তো এখানে তথ্য সহকারে আমরা কমিশন থেকে কোনো না কোনো ভাবে জানছি। এখন বিষয় হচ্ছে এই বিষয়টা তো তারা এনসিপির যে আমাদের বন্ধুপ্রতিম যে সংগঠনের নেতৃবৃন্দ আছে তারাও ওখানে বলছে যে ঢাকা সিটি থেকে সংসদীয় আসন কমানো যাবে না, তারা বলছে। এবং একাধিকবার মাননীয় কমিশন বলছে, এবং আমরা উদাহরণ দিয়েছি যে স্যার ঢাকা 4 যেটা শ্যামপুর 1.66 বর্গ কিলোমিটার, এখানে ভোটার সংখ্যা 2,54,000। ঢাকা 6 এই যে আপনার কোতোয়ালি, এখানে ভোটার সংখ্যা 2,61,000। ঢাকা 8 এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে ভোটার সংখ্যা 2,81,000। এই যে ঢাকা 7 এই যে লালবাগ চকবাজার হাজারীবাগের একটা অংশ, ওখানে ভোটার সংখ্যা 2,92,000। ঢাকা 10 ধানমন্ডি যেখানে আমার বাড়ি, ওখানে ভোটার 3,10,000। এবং স্যারদের আমরা বুঝিয়েছি, আপনাদের আমি একটা উদাহরণ দেই, একটা ডাটা দিই, যদি আপনারা একটু আমার অনুমতি দেন আমি দিব। আচ্ছা, আমি আপনাদের বর্তমান বাংলাদেশে বিদ্যমান 300 সংসদীয় আসনের মধ্যে 28টি সংসদীয় আসনে এখানে আমি তুলনা দিয়েছি তাদের বর্তমান ভোটার সংখ্যা। যেমন 124 জালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া, ভোটার সংখ্যা 2,12,012। 90 যশোর 6 কেশবপুর ছোট্ট একটা উপজেলা, আপনার আয়তন 2,58 বর্গ কিলোমিটার, ভোটার সংখ্যা 2,17,924। এগুলো কিন্তু আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় প্রধান উপদেষ্টা সকলকে আমরা দিয়েছি, একাধিকবার দিয়েছি। এবং পাবনা 1 সাথিয়া, ভোটার সংখ্যা 2,19,000। 128 পিরোজপুর 3 মঠবাড়িয়া, ভোটার সংখ্যা 2,23,449। 280 চট্টগ্রাম 3 সন্দ্বীপ, ভোটার সংখ্যা 2,41,916। 100 খুলনা 3 খালিশপুর, ভোটার সংখ্যা 2,45,663। 243 ব্রাহ্মণবাড়ি 1 নাসিরনগর, ভোটার সংখ্যা 2,52,547। 167 ঢাকা 4 শ্যামপুর, ভোটার সংখ্যা 2,54,584। 74 মেহেরপুর 2 গান্নী, ভোটার সংখ্যা 2,55,932। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ, ভোটার সংখ্যা 2,61,794। 201 নরসিংদী 3 শিবপুর, ছোট্ট একটু উপজেলা শিবপুর, নরসিংদী 3 শিবপুর ছোট্ট একটু উপজেলা, যেখানে ভোটার সংখ্যা মাত্র 2,63,000, মাত্র 2,63,000। এরপরে 248 ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্চারামপুর, ভোটার সংখ্যা 2,64,404। 138 জামালপুর 2 ইসলামপুর, ভোটার সংখ্যা 2,64,928। 200 নরসিংদী 2 পলাশ ছোট্ট একটু উপজেলা, পলাশ উপজেলা ছোট্ট, সেখানে ভোটার সংখ্যা 2,65,254। 180 ঢাকা 8 শাহবাগ, ভোটার সংখ্যা 2,70,650। 14 নীলফামারী জলঢাকা, ভোটার সংখ্যা 2,75,342। 93 নড়াইল 1 কালিয়া, ভোটার সংখ্যা 2,75,405। 147 ময়মনসিংহ 3 গৌরীপুর, ভোটার সংখ্যা 2,76,044। 178 ঢাকা 6 সূত্রপুর, ভোটার সংখ্যা 2,81,515। 250 কুমিল্লা 2 হোমনা, ভোটার সংখ্যা 2,82,666। 107 সাতক্ষীরা 4 শ্যামনগর, ভোটার সংখ্যা 2,84,358। 291 চট্টগ্রাম 14, ভোটার সংখ্যা 2,88,303। 98 খুলনা 1 গটিয়াঘাটা, ভোটার সংখ্যা 2,90,267। 217 গোপালগঞ্জ 3 কুন্ডিপাড়া কোটালীপাড়া, ভোটার সংখ্যা 2,90,300। 113 পটুখালী 4 কলাপাড়া রাঙ্গাবালি, ভোটার সংখ্যা 2,90,692। 111 পটুখালী 2 বাউফল, ভোটার সংখ্যা 2,93,327। 85 যশোর 1 সারসা, ভোটার সংখ্যা 294,697। 123 বরিশাল 6 বাকেরগঞ্জ, ভোটার সংখ্যা 2,95,509। এই হচ্ছে অবস্থা। এবং আমরা কিভাবে সংসদীয় আসন পেতে পারি এই পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি, বাট তারা আমাদের বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেটা মিডিয়ায় যেদিন আপনার খসড়া তালিকা প্রকাশ করেছে 30 জুলাই, বাংলাদেশের 300 সংসদীয় আসনের খসড়া তালিকা প্রকাশ করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার শ্রদ্ধেয় আনোয়ারুল ইসলাম সরকার স্যার নিজেও বলছে যে আমরা বরগুনা জেলার জন্য সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার জন্য পূর্বে সর্বোচ্চ চেষ্টা করছি, বাট আমরা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পারি নাই। এখন ওনাদের সীমাবদ্ধতা কি? আমি তো বললামই যে ওনাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের যে বন্ধুপ্রতিম সংগঠন এই যে এনসিপি, এরা বলছে ঢাকা সিটি থেকে নির্বাচন করব। তো ওনাদেরকে আমরা বলছি যে স্যার ঢাকা সিটির মধ্যে যদি আপনাদের সীমাবদ্ধতা থাকে তাহলে স্যার আমাদের আরো অপশন আছে। যেমন স্যার আওয়ামী লীগের সভানেত্রী পতিত মাফিয়া খুনি ঘসিটি বেগম শেখ হাসিনা পরিকল্পিতভাবে ইন্টেনশনালি আমাদের সংসদীয় আসন সে কর্তন করেছে। সেক্ষেত্রে যেহেতু স্যার 7-8 সালে যে আপনারা সংসদীয় আসন ডিলিমিটেশন করছেন, সেখানে স্যার গোপালগঞ্জ জেলা ছিল ডিলিমিটেশনের আওতা মুক্ত।
আওতামুক্ত। তো সেক্ষেত্রে স্যার গোপালগঞ্জ এক, কাশিয়ানী, কাশিয়ানী উপজেলা এবং মোকসেদপুরের 9টা উপজেলা নিয়ে হচ্ছে গোপালগঞ্জ 2, গোপালগঞ্জ সদর। তো সেক্ষেত্রে স্যার আপনি গোপালগঞ্জে ইচ্ছা করলে 2টা সংসদীয় আসন আপনি করতে পারেন, যেমন গোপালগঞ্জ 1 কাশিয়ানী মোকসেদপুর, গোপালগঞ্জ 2 গোপালগঞ্জ সদর, আপনার কোটালীপাড়া টুঙ্গিপাড়া। এবং গোপালগঞ্জ জেলা স্যার হচ্ছে ছোট্ট একটু জেলা, আমাদের চেয়ে ভোটারও কম, জনসংখ্যাও কম, এবং আমাদের হচ্ছে খরস্রোতা 9টা নদী, বঙ্গোপসাগরের পরিবেশিত আমাদের বরগুনা জেলা নদী ভাঙন কবলিত, ঘূর্ণিঝড় সিডার, আইলা, তারপরে হচ্ছে আমফান। আমরা স্যার প্রত্যেক বছর 10 থেকে 15টা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হয়। বাট গোপালগঞ্জ স্যার কুমন নদী ছোট্ট একটু নদী, মধু নদী ছোট্ট একটা জলাশয়, সুতরাং স্যার ওখান থেকে আপনি একটা সিট কমিয়ে আমাদের একটা দিতে পারেন। স্যার যশোর 6টা উপজেলায় 5টা সংসদীয় আসন স্যার, এর মধ্যে কেশবপুর মাত্র 217 বর্গ কিলোমিটার, ভোটারও হয়েছে 2,17,000 মাত্র স্যার। আপনি কেশবপুর মনিরামপুর একসাথে করে স্যার ওখানে একটা সংসদীয় আসন কমাতে পারেন, বা শার্শা উপজেলা নিয়ে ছোট্ট একটা সংসদীয় আসন আপনার স্যার শার্শা কেশবপুর মিলে একটা সংসদীয় আসন বের করতে পারেন। স্যার আপনি নরসিংদী, যেটা নরসিংদী 2 এবং 3, শিবপুর এবং আপনার হচ্ছে শিবপুর আর হচ্ছে পলাশ, যে স্যার শিবপুর পলাশে ছোট্ট একটু এরিয়া, শিবপুর ছোট্ট একটু উপজেলা, পলাশ ছোট্ট একটু উপজেলা, নদী নালা কিচ্ছু স্যার নাই, ওখানে শিবপুর পলাশ আপনি একত্রিত করে আমাদের একটা সংসদীয় আসন দিতে পারেন। এটাও যদি স্যার আপনি না পারেন, ময়মনসিংহ স্যার যেটা 3 গৌরীপুর এবং ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ, ছোট্ট ছোট্ট উপজেলা স্যার, এখানে একটা সংসদীয় আসন আপনি একত্রিত করে আমাদের বরগুনা জেলায় স্যার সংসদীয় আসন দিতে পারেন। স্যার আমরা তো সংসদীয় আসন ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের মৌলিক অধিকার চাচ্ছি। আমরা তো স্যার হচ্ছে আমাদের ছিল, আমাদের শেখ হাসিনা কর্তন করছে, এবার সে বলছে অনিলের সরকার আমার ফসল, অনিলের সরকার আরো অনিলের ফসল। সুতরাং স্যার শেখ হাসিনা এই কর্মকাণ্ডগুলি পরিকল্পিতভাবে করছে। এমন অবস্থায় স্যার আপনারা আমাদের সংসদীয় আসন ফেরত দিন। ওনারা আমাদের অভয় দিয়েও আমাদের সাথে প্রতারণা বলবো না, ওনাদের সীমাবদ্ধতা থাকতেই পারে, ওনাদের মেরুদণ্ড হচ্ছে খুবই দুর্বল। আমি এতটুকু বললাম, আমার নাম ওমর আব্দুল্লাহ শাহিন, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং অনিলেভেন থেকে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি ব্যক্তিগতভাবে ওমর আব্দুল্লাহ শাহিন এবং আমার ফ্যামিলির যে অবদান, আমি আমার এই 35 বছর রাজনীতি, আমার বয়স 45, ক্লাস 5 থেকে ছাত্রদলের মিছিল মিটিং করি, আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বর্তমান যে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন, এবং এদের কোনো মেরুদণ্ড নেই। আমি আবারও কথাটা পূর্ণ ব্যক্ত করলাম, বর্তমান কমিশন একটা মেরুদণ্ডহীন কমিশন, এদের কোনো মেরুদণ্ড নাই। জি, আজকের এই সংবাদ পরে আমরা যদি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল না পান, তাহলে পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি থাকবে? শ্রদ্ধেয় সাংবাদিক ভাই, আপনাকে আমার অন্তঃস্থল থেকে এবং আমাদের সাগরকন্যা বরগুনা 12 লক্ষ মানুষের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছি, আমরা ঢাকা সিটিতে এমন কোনো অলি গলি নাই যা আমরা চিনি না। আমরা চাইলে আন্দোলনে যেতে পারতাম, বাট বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি সম্মান বোধের কারণে আমরা কিচ্ছু করছি না। আমাদের দল থেকে অবশ্যই আপনারা জানেন, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সার্বিক সহযোগিতা করব। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী মহামান্য রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মহোদয় বলছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা সার্বিক সহযোগিতা করব। আমাদের মাননীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ একাধিকবার বলছে যে আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করব এবং আমরা সহযোগিতা করে যাচ্ছি। সেই কারণে কমিশন আমাদের কথা না শোনা সত্ত্বেও আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছি এবং আমরা তার টেবিল পর্যন্ত সেই আবেদনটা নিতে পেরেছি। আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছি, মাননীয় কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্যারের সাথে একাধিকবার সাক্ষাৎ করছি এবং মাননীয় অন্যান্য কমিশনার বৃন্দদের সাথে আমরা একাধিকবার সচিব সহ সাক্ষাৎ করেছি। আমরা কোনো ফল পাইনি। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে 4 তারিখে তারা সংসদীয় আসন যেটা আপনার হচ্ছে গেজেট প্রকাশ করলো, সেখানে এই কমিশন কি করছে, তাদের মেরুদণ্ড যে ভাঙা, আমি আবারও আপনাদের বলি, তারা আপনার পাবনা 1 যেটা সাথিয়া বেড়া ছিল, বেড়া 9টা ইউনিয়ন ছিল, সেখানে নিজামীর ছেলেকে ওই সংসদীয় আসনটা
ক্লিয়ার করে দেওয়ার জন্য বেড়ার 9টি ইউনিয়ন কেটে মাত্র সাতক্ষীরা উপজেলাটা রাখছে, যেখানে ভোটার সংখ্যা 2,17,000। এবং সাতক্ষীরা চাই এই যে জামাত ইসলামের সুরা সদস্য GM নজরুল ইসলাম, এই যে সাতক্ষীরা চাই যেটা আপনার হচ্ছে শ্যামনগরের সাথে কালীগঞ্জের 7টা ইউনিয়ন ছিল, 7টা ইউনিয়ন কেটে শ্যামনগরকে ইন্ডিভিজুয়াল করে দিয়েছে এবং ওখানে তার যাতে কিসমতি সে এমপি হইতে পারে। মানে এই জন্য বললাম বর্তমান কমিশন ম্যানিপুলেট এবং তাদের মেরুদণ্ড ভাঙা, তাদের মেরুদণ্ডহীন বর্তমান কমিশন। আমি আপনাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম, এতে যদি তারা আমার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেয় আমি ইনশাল্লাহ রেডি। বরগুনা 12 লক্ষ মানুষের পক্ষ থেকে আমার এই কথায় যদি তারা বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো আইনি পদক্ষেপ নেয়, আমি তাদের সেই আইনি পদক্ষেপে শ্রদ্ধার সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি সেটা মোকাবেলা করতে প্রস্তুত। এখন যেটা আপনি বলছেন যে আপনারা কোনো আন্দোলন সংগ্রাম রাজনৈতিক কোনো কর্মসূচি দেবেন কিনা, অবশ্যই আমরা আমাদের অধিকার পূর্ণ স্থাপনের লক্ষ্যে, অধিকার পাওয়ার লক্ষ্যে, আমার বঞ্চিত আমার সাংবিধানিক অধিকার 12 লক্ষ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই 15 বছর এই 16 বছর 8 মাস আমরা ভুগছি, আমরা ভুগতে চাই না। মাফিয়া খুনি গসিটি বেগম আমলে আমরা আমাদের সংসদীয় আসন ফিরে পাই নাই। এই সরকার আমাদের আন্দোলনের ফসল। জুলাই আন্দোলনে আমি গুলিবিদ্ধ, আমি ডিজিএফআই আয়নাগরে 22 দিন ছিলাম, র্যাবের আয়নাগরে 18 দিন ছিলাম, আমার নামে 39টা মামলা, ডিবির আয়নাগরে 12 দিন ছিলাম। আমি অনেকদিনে বিএনপি পুরাতন মহাসচিব খন্দকার দেলোয়ার ছাড়ে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা সর্বোচ্চ জায়গায় যোগাযোগ করেছি, এরপর আমাদের মৌলিক অধিকার ফিরে আমরা পাই নাই। এবং সমস্ত পেপার আপনাদের কাছে আমি যে দিয়েছি, এখানে তো অল্প দিয়েছি, ওনাদের কাছে এই যে 28টা সংসদীয় আসনের ম্যাপ এবং তাদের হচ্ছে এরিয়া, এগুলো সব দিয়েছি। এবং প্রথম জাতীয় সংসদ থেকে এই যে আপনার হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত যে নির্বাচনের যে গেজেট, প্রত্যেকটা আমরা দিয়েছি, আপনাদেরকে অনেক আমি দিয়েছি। এমত অবস্থায় আমরা বলে দিতে চাই যে ইতিমধ্যে বাংলাদেশে দেখছেন বিভিন্ন জায়গায় হচ্ছে ডিলিমিটেশন, তাদের সংসদীয় আসন বা তাদের এরিয়া ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে। তারা দেখা যাচ্ছে আন্দোলন সংগ্রামটা অনেক ধ্বংসাত্মক হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ধ্বংসাত্মক কোনো আন্দোলন করতে চাই না। আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি, আশা রাখছি রবিবারের পরে ইনশাল্লাহ আমাদের শুনানি হবে। আমরা বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, বাংলাদেশের রেডিক্যাল চেঞ্জের মহানায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের বিনীত প্রার্থনা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ মাননীয় কমিশনের প্রতি আমাদের বিনীত প্রার্থনা, আমাদের মৌলিক অধিকার তারা যেন ফিরিয়ে দেয়। আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে, যেহেতু আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি, তারা কি করবে আমরা অবশ্যই চিন্তা করি। আমাদের প্রতি তারা মানবিক হবে, বরগুনা জেলার 12 লক্ষ মানুষের প্রতি তারা সদয় হবে। কারণ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত, আমাদের রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয়। আমার আপন কালা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি অত্যন্ত সচেতন ছেলে। আমার আপন কালা তার বাচ্চা প্রসবের সময় আমি তালতলি, আমার বাড়ি তালতলি থেকে আমি বরগুনা যাওয়ার তো সুযোগই নেই, আমাদের এই খরস্রোতা পায়রা নদী, বিষখালী নদীর কারণে। আমি আমতলিও আমার খালাকে নিয়ে চিকিৎসা করাইতে পারি নাই, ভ্যানে করে নেওয়ার পথে আমার খালা মারা গিয়েছে। এমন অবস্থায় ওই খালার রক্ত এবং 12 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে স্পষ্ট বলছি, আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন যদি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনার বিন্দু তারা যদি আমাদের প্রতি সদয় না হয়, আমরা বরগুনা জেলাবাসী, এখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বরগুনা এই যে কাপড় পরে আমাদের বরগুনা থেকে নেতৃবৃন্দ আসছে, আপনি একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, কাপড় পরে আসছে। আপনারা কি আপনাদের বরগুনার 3টি সংসদীয় আসন ফেরত চান? ছাড়তে দেখেন, ফেরত চান? এখানে আমাদের গোয়েন্দা সংস্থার জাতীয় নেতৃবৃন্দ আছে, যারা ছাড়ের টেবিলে এই ঘটনা 1 ঘন্টা পরে পৌঁছে দেবে। আপনারা কাপড় পরা, আপনারা কি বরগুনার পূর্বের 3টি সংসদীয় আসন ফেরত চান? আপনারা কি কৃষক? আপনারা কি জেলে? আপনারা কি শ্রমিক? আপনারা কি বরগুনা থেকে আজকে ঢাকা আসছেন? স্যার, আপনারা অবশ্যই চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা এখন যেটা করব স্যার, আমাদের বরিশাল বিগবাইয়ের হার্ট অফ দা বরিশাল বলে আমতলী উপজেলাকে, এটা ভৌগোলিকভাবে হার্ট অফ দা বরিশাল আমতলী উপজেলা। আমরা আমাদের ন্যায় অধিকার যদি মহামান্য হাইকোর্ট থেকে আমরা না পাই, কমিশন বলেছে যে মহামান্য হাইকোর্ট যে রায় দেবে এই রায় আমরা মেনে নিবে।
আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ মাননীয় কমিশনার বিন্দুদের কাছে বিনীত প্রার্থনা, আমরা বরগুনা জেলার যদি 3টি সংসদীয় আসন ফিরে না পাই, আমরা আমাদের মৌলিক অধিকার যদি ফিরে না পাই, আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া যদি না পাই, আমরা আমাদের মহামান্য হাইকোর্টের রায়ের পরে আমরা আমতলী উপজেলা, তালতলী উপজেলা সহ বরগুনা জেলা ব্লক করে দিব। এবং আপনারা জানেন পায়রা গভীর সমুদ্র বন্দর আমতলী উপজেলা দিয়ে আমতলী চৌরাস্তা দিয়ে যেতে হয়। টোটাল আমতলী, পায়রা সমুদ্র বন্দর, পায়রা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রত্যেকটা আমরা বন্ধ করে দিব, বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিব। যদি আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন মহামান্য হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে না দেওয়া হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারা বাংলাদেশে তারা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, আমরা এখনো দেই নাই। কেন দেই নাই? আমাদের পিতৃতুল্য অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পিতার কাছে 12 লক্ষ মানুষের পক্ষ থেকে আমার আকুল আবেদন যে হে পিতা, আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন আপনি ফিরিয়ে দেন। আর যদি না দেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মহামান্য হাইকোর্টের রায় পাওয়ার পরে যদি ইনশাআল্লাহ আমরা পাই, আলহামদুলিল্লাহ আমরা স্যারদেরকে স্যালুট কনগ্রাচুলেট করব। আর না পেলে আমরা পায়রা বন্দর, পায়রা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মহিপুর কুয়াকাটা মৎস্য অবতরণ কেন্দ্র, তালতলী মৎস্য অবতরণ কেন্দ্র আমরা স্টপ করে দেব, বন্ধ করে দেব। আমাদের বরগুনা জেলার 12 লক্ষ মানুষ আমরা রাস্তায় শুয়ে যাব, রাস্তায় অবরোধ করব। এরপরে আমাদের যা যা করণীয় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আমরা যেটা করবই। পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না। আমরা এখনো ধৈর্যশীল, আমরা স্যারদের প্রতি শ্রদ্ধা রেখে কোনো কর্মসূচি দেই নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আমি রিট নাম্বার অলরেডি আপনাদের দিয়েছি এবং আবেদনে আছে। এমত অবস্থায় জি আচ্ছা, এমন বলেন। আচ্ছা, আগে